মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। নিঝুম নিস্তব্ধ রাত, পূর্ণিমা চাঁদের জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে চরাচর। গোটা রায়গড় প্রদেশ যখন ঘুমে আচ্ছন্ন, তখন রূপলি ফিতের মতো নদীর বুকে টিমটিমে হলুদ কুপি জেলে ভেসে এলো একটি নৌকা। পাড়ে কোনো প্রহরী নেই। বিনা বাধায় নৌকা নোঙর করে নামলো একদল ডাকাবুকো লোক। প্রত্যেকের হাতে উদ্যত তরবারি। এই দলটির নেতার বেশ মুষ্কো চেহারা, পেটানো চেহারায় চাঁদের আলো পিছলে যাচ্ছে। ফিসফিসিয়ে সে সকলের উদ্দেশ্যে নির্দেশ দিল, বসন্ত রায়ের ঘরের সামনে পাহারা থাকে না। আমাদের শুধু প্রাসাদের ভেতর কয়েকজনকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? পূব পাড়ের বারান্দা দিয়ে ঢুকবো, বেশি শোরগোল করার দরকার নেই। আর কেউ ভুলেও মশাল জ্বালবে না। নিঃশব্দে কাজ মিটিয়ে চলে যাব। ঠিক আছে সর্দার। এসো। নদীর পাড়ে বালির চর পেরিয়ে প্রাসাদের দিকে এগোলো দলটি। মাথার ওপর নীরব সাক্ষীর মতো ভেসে আছে থালার মতো গোল চাঁদ। শক্তিমগ্ন রায়গড় জানেও না কি ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে তাদের মাটিতে পা রেখেছে জনাদশেকের এই দলটি। নিঃশব্দ ঘাতকের মতো জঙ্গল পেরিয়ে তারা গিয়ে দাঁড়ালো প্রাসাদের বাইরে। মির্চি বাংলা গল্প গোল্ড মাইনে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। আজ প্রথম পর্ব। বসন্ত রায়ের রাজপ্রাসাদে হাতে বল্লম নিয়ে টহল দিচ্ছিল এক প্রহরী। আচমকা নিচ থেকে কার যেন একটা আর্তচিৎকার ভেসে এলো। রাত্রির প্রস্তর কঠিন নীরবতা ভেঙে সেই চিৎকার ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। কয়েকটা পাখি সেই ভয়ালো চিৎকারে প্রাণপণ সঙ্গত করল। প্রহরী থামল মুহূর্তকাল। রাজশেখরের গলা না? সে একটু গলা তুলে জিজ্ঞেস করল, কে? রাজশেখর? কেউ উত্তর দিল না। প্রহরী এগিয়ে একটু ছানবিন করতে যাবে, এমন সময় হঠাৎ বারান্দার পেছনে জঙ্গলের দিক থেকে একটা ধূপ করে শব্দ হল, যেন মাটিতে ভারী কিছু পড়ে গেল আচমকা। প্রহরী থমকে দাঁড়িয়ে বাজখাই গলায় জিজ্ঞেস করল, কে রে? কে ওখানে? কোনো সাড়া নেই। মৃত্যুর হিমশীতল নিঃশ্বাসের মতো কোত্থেকে বয়ে গেল হাওয়া। গাছের পাতাগুলো অদূর ভবিষ্যতে ঘটতে চলা ভয়ঙ্কর ঘটনাটি আন্দাজ করেই যেন ভয় কেঁপে উঠল। প্রহরী ঘোরার সময় পেল না। পেছন থেকে কে যেন তার মাথায় ধাতব অস্ত্র দিয়ে মারল এক বাড়ি। মাটিতে লুটিয়ে পড়ার আগে তার মুখ থেকে একটা মৃদু চিৎকার বেরিয়ে এলো। তার মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘাতকদের পুরো দলটি জঙ্গলের দিক থেকে লাফিয়ে বারান্দায় এসে নামল, কিন্তু একটুও শব্দ হলো না। ঠিক যেভাবে বিড়াল নামে অমন তাদের চলাফেরা। তাদের নেতা ফিসফিস করে বলল, এই আস্তে। এই বারান্দা থেকে বাঁ দিকে বেঁকে গেলেই বসন্ত রায়ের ঘর। শোনো, আমি আর হোসেন যাব ওই ঘরে, তোমরা বাইরের পাহারায় থাকো। একজন ঘাতক বলল, কিন্তু সর্দার, ওদের চিৎকার কেউ শুনতে পায়নি তো? শুনলে কি হবে? না মানে, যদি আরো লোকজন জড়ো হয়? মহারাজ প্রতাপাদিত্যের লোকের সঙ্গে পাল্লা দেবে এমন লোক রায়গড়ে নেই। বসন্ত রায়ের বাহিনীতে তো নেই। কিন্তু আজ পাহারা তো শিথিল কেন? এই হোসেন, চল চল তো দেখি। বাকি দলটিকে দাঁড় করিয়ে রেখে হোসেন আর তার নেতা চলল বসন্ত রায়ের ঘরের উদ্দেশ্যে। এদিকে সময় যেন স্থির হয়ে দাঁড়িয়েছে। পায়ের কাছে অচেতন প্রহরী শুয়ে, তাকে ঘিরে রুদ্ধশ্বাস দাঁড়িয়ে আছে গুপ্ত ঘাতকের দল। এক একটি মুহূর্তকে মনে হচ্ছে অনন্তকাল। খানিক বাদেই নেতা আর হোসেন ফিরে এলো। নেতা বিস্মিত গলায় বলল, কি হলো? বসন্ত রায় তো ঘরে নেই। সে কি? এই লোকটার জ্ঞান ফেরাতে হবে। ওই বলতে পারবে বুড়ো এখন কোথায়।
বহু সাধ্য সাধনায় অচেতন প্রহরীর জ্ঞান ফেরানো হলো। লোকটার গালে চপেটাঘাত করতে করতে নেতা জিজ্ঞেস করলো, বসন্ত রায় কোথায়? আমি জানি না। কোথায় গেছে তোদের রাজা? সত্যি কথা বল, না হলে আজ এখানেই তোকে জানে মেরে ফেলবো। রাজামশাই রাজামশাই কয়েকজনকে সঙ্গে নিয়ে যশোরের দিকে গেছেন। আজ রাতে শিমুলতলি যাবেন, তারপর যশোরে গিয়ে উঠবেন। একটু জল। রায়গড় ছেড়ে বসন্ত রায় যশোরের দিকে গেছে শুনেই চোখ জ্বলে উঠল নেতার। সে প্রায় সংজ্ঞাহীন লোকটার বুকে আমূল ছোরা বিঁধিয়ে দিল নির্মমভাবে। রাত্রির বুক চিরে ছড়িয়ে পড়ল আরো একটি চিৎকার। যেভাবে এসেছিল তারা, সেভাবেই নিঃশব্দে প্রাসাদ থেকে বেরিয়ে নৌকায় উঠল দলটি। বসন্ত রায়ের প্রস্থানের সমাচারটি যথাশীঘ্র সম্ভব রাজা প্রতাপাদিত্যকে জানাতে হবে। যশোরের মহারাজা প্রতাপাদিত্যের সভাঘর, সুবিশাল কক্ষ, কিন্তু আশ্চর্য রকমের প্রাণহীন। চারপাশে দেওয়ালে ঝোলানো মশাল, মাথার ওপর বড় বড় বাহারি ঝাড়লণ্ঠনের আলোয় ঘরটি উজ্জ্বল হয়ে আছে বটে, কিন্তু এত বড় ঘরটির শূন্যতা যেন আরো মূর্ত হয়ে উঠেছে এত আলোয়। মাটি থেকে বেশ খানিক উঁচু সিংহাসনে উপবিষ্ট স্বয়ং প্রতাপাদিত্য, যশোরের মহারাজ। পাশে তুলনামূলক নিচু একটি আসনে বসে আছেন মন্ত্রী। ঘাতকদের নেতাটি ঘরে ঢুকে যথাক্রমে মহারাজ ও মন্ত্রীকে অভিবাদন জানালো। প্রণাম মহারাজ, আপনার জয় হোক। প্রতাপাদিত্য ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, এসো রঘুনাথ, তোমারই অপেক্ষায় উদ্গ্রীব হয়ে বসে আছি আমি। কাজ সমাপ্ত হয়েছে তো? রঘুনাথ অর্থাৎ ঘাতকদের নেতাটি মাথা নিচু করে বলল, না মহারাজ, বসন্ত রায় প্রাসাদে নেই। তিনি আগামীকাল আপনারই রাজ্যে আসবেন শুনলাম। তার আগে কাল যাবেন শিমুলতলিতে। আমরা জলপথে এসেছি বলে শিমুলতলি যাওয়া হয়নি। ওদিকটা একেবারে জঙ্গলে ঢাকা কিনা। প্রতাপাদিত্যের ফর্সা মুখ রাগে লাল হয়ে উঠল। বসন্ত রায় তাঁকে খবর না দিয়েই তাঁর রাজ্যে পদার্পণ করছেন, এত বড় তাঁর স্পর্ধা। তিনি কিছু বলার আগেই রঘুনাথ জেব থেকে একটা কাগজ বের করে রাজার হাতে দিয়ে বলল, মহারাজ রাখবেন না, এই যে বসন্ত রায়ের ঘরে এই কাগজটা পেয়েছি মহারাজ। একটা সিন্দুকের মধ্যে গোপনে এটি রাখা ছিল, সিন্দুকটা ভেঙে পেয়েছি। কাগজটি একটি চিঠি, তাতে মুঘল সম্রাটের শিলমোহর দেওয়া, উপঢৌকনের সঙ্গে পাঠানো শুভেচ্ছা বার্তা। পড়তে পড়তে প্রতাপাদিত্যের চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি বললেন, দিল্লির রাজার সঙ্গে বসন্ত রায়ের দহরম মহরমের ঘটনাটা তাহলে মিথ্যে নয়? এত ভাব হয়েছে যে চিঠি চালাচালি চলছে, নিশ্চয়ই উপঢৌকন, ভেট এসবও রাখার জায়গা হচ্ছে না বাড়িতে। না, বসন্ত রায়কে আর বাঁচিয়ে রাখা যায় না। ওর বেঁচে থাকা মানে আমার বংশ, আমার রাজ্যের জন্য বিপজ্জনক, রাজধর্মের কলঙ্ক। রঘুনাথ, মহারাজ, মুক্তিয়ার খাঁকে খবর দাও, আজই শিমুলতলি থেকে যশোর আসার পথেই যেন বসন্ত রায়কে হত্যা করা হয়। তবে খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ কাজটি যেন গোপনে সমাধা করা হয়। ঘটনাটা ডাকাতির মতো সাজাতে হবে, কোনোভাবেই যেন আমার বা যশোরের নাম এই ঘটনার সঙ্গে জড়িয়ে না যায়। ঠিক আছে? নাম মহারাজ, আসি। রঘুনাথ মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে সভা থেকে চলে গেল। মহারাজ ক্ষিপ্ত ভঙ্গিতে মেঝেতে অনবরত পা ঠুকতে লাগলেন। পাশে মন্ত্রী পাথরের মতো মুখে বসে। বসন্ত রায়কে হত্যার এই হুকুমটি অবশ্য এই তিনজন ছাড়াও নিভৃতে শুনে ফেলল আর একজন, প্রতাপাদিত্যের মেয়ে বিভা। বাবার কাছে একটি দরকার এসে অন্তঃপুর থেকে এসেছিল। আড়াল থেকে দাদুকে হত্যা করার এই আদেশ শুনে তার বুক কেঁপে উঠল।
সে জানে বাবার হুকুম ফেরানোর সাধ্য কারুর নেই। এখন এই হত্যাকাণ্ড একজনই আটকাতে পারে, তার দাদা উদয়াদিত্য। কম্পিত পায়ে সে দৌড়ল যুবরাজের ঘরের দিকে। দাদাকে এখনই খবরটা দেওয়া দরকার। গভীর রাত, গ্রীষ্মকাল, বাতাস বন্ধ হয়ে গেছে, গাছের পাতাও নড়ছে না। প্রতাপাদিত্যের জ্যেষ্ঠ পুত্র উদয়াদিত্যের চোখে ঘুম নেই। নিজের শোয়ার ঘরের জানলায় স্থির পর্দার পাশে বসে আছেন, দৃষ্টি বাইরের দিকে নিবদ্ধ। গাছের পাতার ফাঁক গলে চাঁদের রূপলি আলো তার কোমল মুখটিতে আপন মনে আলপনা এঁকেছে। সুরমার ঘুম ভেঙে গেল। স্বামীকে ওভাবে জানলার পাশে বসে থাকতে দেখে উঠে এসে দাঁড়ালেন উদয়াদিত্যের পাশে। শান্ত গলায় বললেন, কি হলো? তুমি আবার উতলা হলে? একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। দেখো, একদিন সুখের দিন ঠিক আসবে। আমি তো আর কোনো সুখ চাই না সুরমা। আমি চাই আমি রাজপ্রাসাদে না যদি জন্মাতাম, যুবরাজ না যদি হতাম, যশোহর অধিপতির তুচ্ছতম প্রজার প্রজা হতাম যদি, আমি যদি তাঁর জ্যেষ্ঠ পুত্র, তাঁর সমস্ত ধন মান যশ প্রভাব গৌরবের একমাত্র উত্তরাধিকারী না হতাম, যদি সিংহাসনের উত্তরাধিকারী না হতাম, কি তপস্যা করলে সমস্ত অতীত উল্টে যেতে পারে। সুরমা অতি কাতর হয়ে দুহাত দিয়ে যুবরাজের ডান হাত আলতো করে চেপে ধরলেন। যুবরাজের ইচ্ছে পূরণ করতে তিনি প্রাণ দিতে পারেন, কিন্তু প্রাণ দিলেও ইচ্ছে পূরণ করতে পারবেন না। দুঃখ এই। একটু বসো, বসো। সুরমা, রাজার ঘরে জন্মেছি বলেই সুখী হতে পারলাম না। রাজার ঘরে সবাই বুঝি কেবল উত্তরাধিকারী হয়ে জন্মায়, সন্তান হয়ে জন্মায় না। বাবা ছোটবেলা থেকেই আমাকে প্রতি মুহূর্তে পরখ করে দেখছেন, আমি তার অর্জিত সম্মান বজায় রাখতে পারবো কিনা, বংশের মুখ উজ্জ্বল করতে পারবো কিনা, রাজ্যের গুরুভার বহন করতে পারবো কিনা। বারবার তিনি আমাকে যাচিয়ে নিতে চেয়েছেন। আমার প্রতি কাজ, প্রতি অঙ্গভঙ্গি তিনি পরীক্ষার চোখে দেখে আসছেন, স্নেহের চোখে নয়। আত্মীয়, মন্ত্রী, সভাসদ, প্রজা সবাই আমার প্রতি কথা, প্রতি কাজ খুঁটিয়ে দেখে আমার ভবিষ্যৎ গণনা করে আসছে। সবাই বলে আমি নির্বোধ, আমি কিছুই বুঝতে পারি না, বিপদে আমি রাজ্য রক্ষা করতে পারবো না। সুরমার রাগ হলো তো বটেই, দুঃখ হলো তার দ্বিগুণ। এমন মানুষকে কেউ কি করে কষ্ট দিতে পারে? রাগত স্বরে সুরমা বলল, যারা তোমাকে নির্বোধ বলে, আসল নির্বোধ তারাই। বুঝেছ? উদয়াদিত্য একটু হাসলেন। সুরমার চিবুক ধরে তার রাগে লাল হয়ে ওঠা মুখখানি নেড়ে দিলেন। মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে বললেন, না সুরমা, সত্যি সত্যি আমার রাজ্য শাসনের বুদ্ধি নেই, তার যথেষ্ট পরীক্ষা হয়ে গেছে। আমার যখন 16 বছর বয়স, তখন মহারাজ কাজ শেখানোর জন্য হোসেনখালি পরগনার ভার আমার হাতে সঁপে দেন। 6 মাসের মধ্যেই বিষম বিশৃঙ্খলা ঘটতে লাগলো। খাজনা কমে গেল, প্রজারা আশীর্বাদ করতে লাগলো, আর কর্মচারীরা আমার বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ করতে লাগলো। রাজসভার সকলেরই মত হলো, যুবরাজ প্রজাদের যখন অত প্রিয়পাত্র হয়ে পড়েছেন, তখনই বোঝা যাচ্ছে ওর দ্বারা ভালো করে রাজ্য শাসন তো হবেই না। সেই থেকে মহারাজ আমার দিকে আর বড় একটা তাকাতেন না। বলতেন, ও কুলাঙ্গার ঠিক রায়গড়ের খুড়ো বসন্ত রায়ের মতো হবে, নিজে সেতার বাজিয়ে নেচে বেড়াবে,
আর রাজ্য যাবে অধঃপাতে। প্রিয়তম, সহ্য করে থাকো, ধৈর্য ধরে থাকো। হাজার হলেও বাবা তো তিনি। আজকাল তার হৃদয় শুধু রাজ্যের উপার্জন বৃদ্ধির চিন্তা, রাজ্য বিস্তারের দুরাশা। তার হৃদয় এখন স্নেহের জায়গা নেই। কিন্তু যতই তার বাইরের আশা পূর্ণ হতে থাকবে, ততই তার স্নেহের রাজ্য বাড়তে থাকবে। সুরমা, তোমার বুদ্ধি তীক্ষ্ণ, তুমি দূরদর্শীও বটে, কিন্তু এবারে তুমি ভুল বুঝেছ। এক তো আশার শেষ নেই, দ্বিতীয়ত বাবার রাজ্যের সীমা যতই বাড়তে থাকবে, রাজ্য যতই লাভ করতে থাকবেন, ততই তা হারাবার ভয় তাঁর মনে বাড়তে থাকবে। রাজকার্য যতই গুরুতর হয়ে উঠবে, ততই আমাকে তার অনুপযুক্ত মনে করবেন। জানো সুরমা, চারিদিকে কোথাও কৃপাদৃষ্টি, কোথাও বা অবহেলা সহ্য করতে না পেরে আমি আমি মাঝে মাঝে পালিয়ে রায়গড়ের দাদামশাইয়ের কাছে চলে যেতাম। সেখানে গাছপালা দেখতে পেতাম, গ্রামবাসীদের কুটিরে যেতে পারতাম, দিনরাত রাজবেশ পরে থাকতে হতো না। তাছাড়া জানো তো, যেখানে দাদামশাই থাকেন তার ত্রিসীমানায় বিষণ্ণতা বা কঠোর গাম্ভীর্য টিকতে পারে না। গান গেয়ে সেতার বাজিয়ে আমোদ করে চারিদিক পূর্ণ করে রাখেন। চারিদিকে উল্লাস, সদ্ভাব, শান্তি। সেইখানে গেলেই আমি ভুলে যেতাম যে আমি যশোহরের যুবরাজ। সে বিস্মরণ যে কি আরামের সুরমা! অবশেষে আমার বয়স যখন 18 বছর, একদিন রায়গড়ে বসন্তের বাতাস বইছিল। সেই বসন্তে সবুজ কুঞ্জবনে আমি রুক্মিণীকে দেখলাম। এই নামটা শুনেই সুরমা শিউরে উঠল। তৎক্ষণাৎ উদয়াদিত্যের কথার উপরেই বলে উঠল, ও কথা অনেকবার শুনেছি। আর আরেকবার শোনো লক্ষ্মীটি, প্রাণের ভেতরে অনর্গল যে কথা দংশন করে বেড়ায়, তার বিষ যদি কোথাও না বার করতে পারি, তাহলে বাঁচব কিভাবে? রুক্মিণী আমার চেয়ে 3 বছরের বড়, একাকিনী বিধবা। দাদামশায়ের অনুগ্রহে সে রায়গড়ে বাস করত। সে যে আমাকে কি কৌশলে প্রথমে আকর্ষণ করে নিয়ে গেল, তার আমার মনে পড়ে না। তখন আমার মনের মধ্যে মধ্যাহ্নের কিরণ জ্বলছিল। জগদীশ্বর জানেন তার কি উদ্দেশ্য সাধন করতে এই ক্ষুদ্র, দুর্বল, বুদ্ধিহীন হৃদয়ের বিরুদ্ধে একদিনের জন্য সমস্ত জগৎকে যেন উত্তেজিত করে দিয়েছিলেন। বিশ্ব চরাচর যেন একজোট হয়ে আমার এই ক্ষুদ্র হৃদয়টিকে মুহূর্তে বিপথে নিয়ে গেল। আমি কি করেছিলাম বিধাতা, যে এক মুহূর্তের মধ্যে আমার জীবনের সমস্ত শুভ্রকে কালিমালিপ্ত করলে? আমার এই অপাপবিদ্ধ হৃদয় পাপের সঞ্চার করলে। বলতে বলতে উদয়াদিত্যের ফর্সা মুখ লাল হয়ে উঠল, আয়ত চোখ দুটি আরো বড় হয়ে উঠল। মাথা থেকে পা পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিখা কেঁপে উঠল। সুরমা কোনো রকমে বলল, আমার আমার মাথা খাও, ও কথা থাক। ধীরে ধীরে রক্ত যখন শীতল হয়ে উঠল, তখন সবটা অনুধাবন করতে পারলাম। তখন মনের যে কি অবস্থা, কোথা থেকে কোথায় পতন! শত সহস্র লক্ষ ক্রোশ পাতালের গহ্বরে একেবারে পলক না ফেলতেই পড়ে গেলাম জানো। দাদামশাই স্নেহ ভরে ডেকে নিয়ে গেলেন। তাঁর কাছে মুখ দেখালাম কি বলে? কিন্তু তারপর আমাকে রায়গড় ছাড়তে হলো। দাদামশাই আমাকে না দেখলে থাকতে পারেন না, আমাকে ডেকে পাঠাতেন। আমার আমার এমন ভয় করত যে আমি কোনো মতেই যেতে পারতাম না। তিনি নিজে আমাকে আর বিভাকে দেখতে আসতেন। অভিমান নেই, কিচ্ছু নেই। জিজ্ঞাসাও করতেন না কেন যাইনি।
আমাদের দেখতেন, আমোদ উল্লাস করতেন, চলে যেতেন। উদয়াদিত্য ঈষৎ হেসে কোমল প্রেমে প্লাবিত দুটি চোখ তুলে সুরমার দিকে তাকালেন। সুরমা বুঝল কি কথা আসতে চলেছে। সে মুখ নামালো। বুকের বাঁদিকে হৃৎস্পন্দন বেড়ে গেল। যুবরাজ দুই হাতে তার অধবনত মুখ তুলে ধরলেন, আরো কাছে গিয়ে বসলেন। বাঁ হাতে কোমর জড়িয়ে ধরে গভীর প্রশান্ত প্রেমে সুরমার কপালে চুম্বন করে ধীর কণ্ঠে বললেন, সুরমা, এতদিন পরে তোমার কাছে আমি যথার্থ আশ্রয় পেলাম। তোমার কাছেই প্রথম শুনলাম যে আমি নির্বোধ নই। আগে আমি নিজেকে ঘৃণা করতাম, অবহেলা করতাম, কোনো কাজ করতে সাহস করতাম না, নিরন্তর আত্মসংশয় ভুগতাম। যে যেমন ব্যবহার করত সেটাই সহ্য করে থাকতাম, নিজে কিছু ভাবতে চেষ্টা করতাম না। এতদিনের পরে আমার মনে হলো আমিও একটা রক্ত মাংসের মানুষ। এতদিন আমি আড়ালে ছিলাম, তুমি আমাকে বের করেছ। সুরমা, তুমি আমাকে আবিষ্কার করেছ। এখন আমার মন যা ভালো বলে তৎক্ষণাৎ তা আমি করতে চাই। তোমার উপর আমার এমন আস্থা আছে যে তুমি যখন আমাকে বিশ্বাস করো তখন আমিও নিজেকে নির্ভয়ে প্রবোধ দিতে পারি। কি জাদু বলে তুমি আমাকে এতটা শক্তিশালী করে তুললে সুরমা? গোপন কি মন্ত্র জানা আছে তোমার? বাল্যকাল থেকে উদয়াদিত্য আত্মীয় স্বজনের উপেক্ষা সয়ে আসছেন। মাঝে মাঝে এক একদিন নিস্তব্ধ গভীর রাতে সুরমার কাছে বহুবার বলা জীবন কাহিনী আবার খণ্ডে খণ্ডে আলোচনা করতে তার বড় ভালো লাগে। সুরমা তা জানে। স্বামীকে জড়িয়ে ধরে সে ভরাট গলায় বলল, আমার আর কিছুই নেই, শুধু তুমি আছো প্রিয়তম। আমার তাই সব আছে। কিন্তু এমন করে আর কতদিন চলবে সুরমা? এদিকে রাজসভায় সভাসদরা কেমন একরকম আমাকে কৃপা দৃষ্টিতে দেখেন, ওদিকে অন্তঃপুরে মা তোমাকে লাঞ্ছনা করছেন। দাস দাসীরা পর্যন্ত তোমাকে তেমন মানে না। আমি তো কাউকে ভালো করে কিছু বলতে পারি না, চুপ করে থাকি, সহ্য করে যাই। তোমার তেজস্বী স্বভাব, কিন্তু তুমিও নীরবে সয়ে যাও। যখন তোমাকে সুখী করতে পারলাম না, আমার থেকে তোমাকে কেবল অপমান আর কষ্ট সহ্য করতে হলো, তখন আমাদের এ বিবাহ না হলেই বোধহয় ভালো ছিল। সে কি কথা? এখনই তো তোমার সুরমাকে সব থেকে বেশি চাই। সমস্ত দুঃখ পেরিয়ে আমার এটা ভেবেই ভালো লাগছে যে যে আমি তোমার কাজে লাগছি। তোমার জন্য দুঃখ সবার মধ্যে যে অসীম আনন্দ আছে, আমি সেই আনন্দ উপভোগ করতে পারছি। শুধু তোমার দুঃখ আমি নিজে বইতে পারলাম না, বেদনার কথা সেই। আমি নিজের জন্য তেমন ভাবি না সুরমা, সব সয়ে গেছে আমার। কিন্তু আমার জন্য তুমি কেন অপমান সহ্য করবে বলো তো? তুমি যথার্থ স্ত্রীর মতো আমাকে দুঃখের সময় সান্ত্বনা দিয়েছ, আমি ক্লান্ত হলে আমাকে বিশ্রাম দিয়েছ। কিন্তু আমি স্বামীর মতো তোমাকে অপমান থেকে, লজ্জা থেকে রক্ষা করতে পারলাম না। তোমার বাবা শ্রীপুরের রাজা আমার বাবাকে প্রধান বলে না মানায়, নিজেকে যশোহরের অধীন বলে স্বীকার না করায়, বাবা তোমার প্রতি অবহেলা দেখিয়ে নিজের আধিপত্য বজায় রাখতে চান। তোমাকে কেউ অপমান করলে তিনি কানেই আনেন না। তিনি মনে করেন তোমাকে যে পুত্রবধূ করেছেন এটাই তোমার পক্ষে যথেষ্ট। এক একবার মনে হয় আর পেরে উঠি না, সব পরিত্যাগ করে তোমাকে নিয়ে চলে যাই,
এতদিনে হয়তো পেরেও যেতাম, তুমি কেবল আমাকে ধরে রেখেছ। সুরমা উত্তর দিল না, শুধু স্বামীর আরো কাজ ঘেঁষে বসল। রাত আরো গভীর হয়ে এলো। গোটা পৃথিবীর চোখে ঘুম নেমে এসেছে। শুধু দূর থেকে শোনা যাচ্ছে প্রহরীদের পায়ের আওয়াজ। উদয়াদিত্যের ঘরের দরজা বন্ধ ছিল। হঠাৎ বাইরে থেকে কে যেন দরজায় আঘাত করতে লাগলো। যুবরাজ শশব্যস্ত হয়ে দরজা খুলে দেখেন বোন বিভা দাঁড়িয়ে আছে। বিভা, তুই এত রাত্রে এখানে কেন? ঘুমোসনি? দাদা, দাদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে বিভা? বিভা কাঁপা কাঁপা গলায় পুরোটা খুলে বলল। প্রতাপাদিত্যের পরিকল্পনা কি ছিল, রাজা নতুন আদেশ কি দিয়েছেন, কিচ্ছু বাদ রাখল না। বলা শেষ হলে আর তার দুঃখের নদী বাঁধ মানল না। বুক ছাপিয়ে বেরিয়ে এলো কান্না। কান্না ভেজা গলাতেই সে বলল, এখন কি হবে দাদা? আমাকে বেরোতে হবে। এই পাপ আমি ঘটতে দিতে পারি না। না না, তুমি যেও না। কেন বিভা? বাবা, বাবা যদি রাগ করেন। ছি বোন, এখন কি ওসব ভাবার সময়? আর বাধা দিস না বিভা, হাতে সময় বেশি নেই। উদয়াদিত্য রাজ পোশাক পরে প্রস্তুত হয়ে কটিবন্ধে তরবারি বেঁধে বেরিয়ে গেলেন। বেরোনোর সময় সুরমা বাধা দিল না। দাদা চলে গেলে বিভা সুরমার হাত দুটি ধরে বলল, লোক পাঠিয়ে দিলেই তো হতো। বাবা যদি রেগে যান, দাদাকে কোনো রকম শাস্তি দেন যদি। আমার বিশ্বাস, সংসারে যার কেউ নেই তার নিয়তিতে ঈশ্বরের স্নেহটুকু ঠিক বরাদ্দ আছে। হে প্রভু, আমার এই বিশ্বাস ভেঙো না। তোমার নামে কলঙ্ক যেন না হয়। রাত গভীর হলেও প্রতাপাদিত্যের চোখে ঘুম নেই। তার পাশ থেকে সরে যেতে পারেননি তার বিশ্বস্ত মন্ত্রীও। প্রতাপাদিত্য পণ করেছেন, যতক্ষণ না বসন্ত রায়ের মৃত্যু সংবাদ পাচ্ছেন আজ রাত্রে তিনি ঘুমোবেন না। সামান্য শব্দ পেলেই উত্তেজিত হচ্ছেন। এই বুঝি কেউ বসন্ত রায়কে হত্যা করার খবর নিয়ে এলো। এমনিতে তিনি যতই নিরুত্তাপ থাকার চেষ্টা করুন না কেন, মন্ত্রী রাজার মুখের দিকে একবার তাকিয়েই বুঝতে পারছিলেন ভেতরে ভেতরে উত্তেজনার চোরা স্রোত ক্রমশ বাড়ছে। বাইরে যতই নিষ্পৃহতার পরত থাকুক, ভেতরে ভেতরে জমাট বাঁধছে বসন্ত রায়ের প্রতি অন্ধ ক্রোধ। একটা সময়ের পর থাকতে না পেরে মন্ত্রী বলে ফেললেন, মহারাজ, কাজটা কি ভালো হবে? প্রতাপ সিংহাসনে বসে অধৈর্যভাবে পা নাচাচ্ছিলেন। অকস্মাৎ মন্ত্রীর এই প্রশ্নটা শুনে তার পা নাচানো থেমে গেল। সরাসরি তাকালেন মন্ত্রীর দিকে। নাকের পাটা ঈষৎ ফুলছে তাঁর। কেটে কেটে বললেন, কোন কাজটা? ওই এক্ষুনি যে আদেশ করলেন। যা বলার সরাসরি বলো। এই যে আদেশ করলেন, আপনার পিতৃব্য মহাশয় যখন ওই শিমুলতলির চটিতে বিশ্রাম নেবেন তখন। হ্যাঁ, তখন কি? তখন মুক্তিয়ার খাঁ আর দুজন পাঠান গিয়ে তাকে হত্যা করবে। অফ! মন্ত্রী, তুমি হঠাৎ শিশু হয়ে উঠছো নাকি? একটা কথা শুনতে 10টা প্রশ্ন করতে হয় কেন? কথাটা মুখে আনতে বুঝি সংকোচ হচ্ছে? আমার কি মনে হয় জানো, এখন বোধহয় তোমার রাজকার্যে মনোযোগ দেওয়ার বয়স পেরিয়ে পরকাল চিন্তার সময় এসেছে। এতদিন অবসর প্রার্থনা করনি কেন? মহারাজ আমার মনোভাবটা ভালো বুঝতে পারলেন না। বিলক্ষণ বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, আমি যে কাজটা করতে পারি তুমি সেটা মুখেও আনতে পারো না কেন? তোমার বিবেচনা করা উচিত ছিল আমি যখন কাজটা করতে যাচ্ছি তখন অবশ্যই তার গুরুতর কারণ আছে। আমি অবশ্যই ধর্ম অধর্ম পাপ পুণ্য সব ভেবেছি। আগে মহারাজ আমি। চুপ করো, আমার সমস্ত কথাটা আগে শোনো। আমি যখন নিজের পিতৃব্যকে খুন করতে উদ্যত হয়েছি তখন অবশ্যই তোমার চেয়ে ঢের ভেবেছি। এ কাজে অধর্ম নেই। এই যে ম্লেচ্ছরা আমাদের দেশে এসে অনাচার আরম্ভ করেছে, এই ম্লেচ্ছদের আমি দূর করে দেব। আমাদের আর্য ধর্মকে রাহুর গ্রাস থেকে মুক্ত করব।
এই ব্রত সাধন করতে বিপুল লোকবল দরকার, প্রচুর সামরিক শক্তি প্রয়োজন। আমি চাই সমস্ত বাংলাদেশের রাজারা আমার অধীনে এক হোক। যারা যবনের মিত্র, তাদের বিনাশ না করলে এই উদ্দেশ্য পূরণ হবে না। কাকা বসন্ত রায় আমার পূজ্যপাদও ঠিকই, কিন্তু যথার্থ কথা বলতে পাপ নেই। তিনি আমাদের বংশের কলঙ্ক, যিনি নিজেকে ম্লেচ্ছর দাস হিসেবে স্বীকার করেছেন। এমন লোকের সঙ্গে প্রতাপাদিত্য রায়ের কোনো সম্পর্ক নেই। ক্ষত হলে নিজের হাত কেটে ফেলা যায়। আমার ইচ্ছে হয় এই বংশের ক্ষত, বঙ্গদেশের ক্ষত, এই বসন্ত রায়কে কেটে ফেলে রায় বংশকে বাঁচাই, বঙ্গদেশকে বাঁচাই। মহারাজ, আপনার এই ভাবনার সঙ্গে কিন্তু আমার দ্বিমত ছিল না। হ্যাঁ ছিল। সত্যি কথা বলো, দ্বিমত এখনো আছে। দেখো মন্ত্রী, যতক্ষণ আমার মতের সঙ্গে তোমার মত না মিলবে ততক্ষণ তা প্রকাশ করো। সে সাহস যদি তোমার না থাকে, এ পথ তোমার নয়। সন্দেহ থাকে তো বলো, আমাকে বোঝানোর অবসর দিও। তুমি মনে করছো নিজের কাকাকে হত্যা করা সবসময় পাপ। আমি তোমার এই অভিমত মানতে প্রস্তুত নই। তোমার মনে যে প্রশ্ন জাগছে, সংশয় দানা বাঁধছে, তার উত্তর শাস্ত্রে আছে। পিতার অনুরোধে ভৃগু নিজের মাতাকে বধ করেছিলেন। ধর্ম রক্ষার প্রয়োজনে আমি আমার কাকাকে বধ করতে পারি না? সত্যি বলতে কি, ধর্ম অধর্ম নিয়ে মন্ত্রীর বিশেষ মতামত ছিল না। তিনি যতদূর তলিয়ে ভেবেছিলেন, রাজা ততদূর ভাবতে পারেননি। মন্ত্রী বিলক্ষণ জানতেন, তিনি যদি উপস্থিত বিষয়টিতে সামান্য সংকোচ প্রকাশ করেন, রাজা আপাতত রুষ্ট হতে পারেন বটে, কিন্তু শেষ অবধি খুশিই হবেন। সমস্ত বিষয়ে মতৈক্য প্রকাশ করলে কোনো না কোনো দিন মন্ত্রীর প্রতি রাজার মনে সন্দেহ জন্মাতে পারে। তিনি যা হোক একটা উত্তর দিলেন। বলছিলাম কি, দিল্লীশ্বর এই সংবাদ শুনে নিশ্চয়ই রুষ্ট হবেন। এই কথাটা শুনেই প্রতাপাদিত্য জ্বলে উঠলেন। হবেন তো হবেন, রুষ্ট হওয়ার অধিকার সকলের আছে। দিল্লির সম্রাটকে তুমি কি বলে অভিহিত করলে? দিল্লীশ্বর। হাহ! সে দিল্লির ঈশ্বর হতে পারে, আমার দেবতা তো নয়। তিনি রুষ্ট হলে থরথর করে কাঁপতে থাকবে এমন জীব যথেষ্ট আছে। মানসিংহ আছেন, বীরবল আছে, আমাদের বসন্ত রায় আছেন, আর সম্প্রতি দেখছি তুমিও আছো। কিন্তু নিজের মতো সবাইকে মনে করো না। মহারাজ, ফাঁপা ক্রোধকে আমিও বড় একটা ডরাই না, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঢাল তলোয়ার যদি থাকে তাহলে ভাবতে হয় বই কি। দিল্লীশ্বরের রেগে যাওয়ার অর্থ 50,000 সৈন্যের আক্রমণ। প্রতাপাদিত্য এই কথার কি সদুত্তর দেবেন ভেবে পেলেন না। বস্তুত মন্ত্রী যে তর্ক উত্থাপন করেছেন, তার পেছনে যথেষ্ট সঙ্গত যুক্তি আছে। তবু এই কথার উত্তর না দিলে রাজার মান থাকে না। তাই তিনি বললেন, দেখো মন্ত্রী, দিল্লীশ্বরের ভয় দেখিয়ে আমাকে কোনো কাজ থেকে বিরত করার চেষ্টা করো না। আমার তাতে নিতান্ত অপমান হয়। কিন্তু প্রজারা জানতে পারলে কি বলবে? জানতে পারলে তো এ কাজ বেশি দিন চাপা থাকবে না। এ খবর ছড়িয়ে পড়লে সমস্ত বঙ্গদেশে আপনার বিরোধিতা হবে। যে উদ্দেশ্যেই কাজ করতে চান, তার সমূলে বিনাশ পাবে। আপনাকে জাতিচ্যুত হয়ে বিবিধ নিগ্রহ সহ্য করতে হবে। দেখো মন্ত্রী, আমি তোমাকে আবারও বলছি, আমি যা করি বিশেষ ভেবেই করি। অতএব আমি কাজে প্রবৃত্ত হলে মিছিমিছি কতকগুলো অলীক ভয় দেখিয়ে আমাকে নিরস্ত্র করার চেষ্টা করো না। আমি শিশু নই। তোমাকে আমার শৃঙ্খল হিসেবে নিযুক্ত করিনি যে তুমি প্রতি পদে আমাকে বাধা দেবে। আর দিল্লীশ্বর মন্ত্রী, তুমি দিনের মধ্যে যতবার দিল্লীশ্বরের নাম করো, ততবার যদি জগদীশ্বরের নাম করতে, তাহলে পরকালের কাজ গুছিয়ে নিতে পারতে। যতক্ষণ না আমার এই কাজ শেষ হবে, ততক্ষণ দিল্লীশ্বরের নাম মুখে এনো। আমার এই কাজ শেষ হওয়ার পর না হয় আমার কানের কাছে তুমি মনের স্বাদ মিটিয়ে দিল্লীশ্বরের নাম জপো। ততক্ষণ একটু সংযত থাকো। মন্ত্রী চুপ করে গেলেন। খানিকক্ষণ অখণ্ড নীরবতার পর হঠাৎ এক প্রহরী হন্তদন্ত হয়ে ঢুকল। মহারাজ আর মন্ত্রীকে অভিবাদন করল। তাকে দেখে প্রতাপাদিত্য অকৃত্রিম উল্লাসে লাফিয়ে উঠলেন। বললেন, এসো প্রহরী, এসো। মুক্তিয়ার খাঁ এসেছে।
যে সংবাদের অপেক্ষায় আমি এতক্ষণ উৎকণ্ঠিত হয়ে আছি, তুমি সেই সুসংবাদ এনেছো? মহারাজ, যুবরাজ উদয়াদিত্য ওফ, দিল্লীশ্বর গেল, প্রজারা গেল, এখন অবশেষে ওই স্ত্রৈণ ছেলেটার কথা শুনতে হবে। কি করেছে সে? মহারাজ, খানিক আগে যুবরাজ একাকী ঘোড়ায় চড়ে চলে গেছেন, এখনো ফিরেননি। হঠাৎই বেরিয়ে গেলেন। মানে কোন দিকে গেল? আগে মহারাজ, পূর্ব দিকে। কি আশ্চর্য, সঙ্গে কেউ গেল না কেন? পূর্ব দিকে মানে সে তো শিমুলতলির পথ। কি আশ্চর্য, উদয়াদিত্য আমার পরিকল্পনার কথা জানলো কেমন করে? নিষ্ফল ক্রোধে রাজা মেঝেতে পদাঘাত করল। ছেলের সঙ্গে প্রহরীরা গেছে কিনা তার এই প্রশ্নের মধ্যে পুত্রের সুরক্ষার চিন্তা ছিল না। ছেলেকে একা ছাড়লে তার মতলব বানচাল হয়, এমন একটা আশঙ্কা থেকে তিনি পুত্রকে পাহারায় রাখতে চেয়েছিলেন। মহারাজ, একজন প্রহরী সঙ্গে যেতে প্রস্তুত হয়েছিল, কিন্তু তিনি বারণ করেছিলেন। তারা কোনো প্রকার সন্দেহ করেনি বলে অদৃশ্যভাবে দূর থেকে অনুসরণও করেনি। তুমি এখন যাও, সবাইকে বলো যুবরাজকে খুঁজে বার করতে, সন্ধান পেলে প্রয়োজনে বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে আসতে। রাজাকে অভিবাদন করে প্রহরীটি চলে গেল। জ্বলন্ত চোখে খানিকক্ষণ মাটির দিকে তাকিয়ে ধীর কণ্ঠে মন্ত্রীকে প্রতাপ জিজ্ঞেস করলেন, শ্রীপুরের জমিদারের কন্যা কি এখন এখানেই আছে? আগে হ্যাঁ মহারাজ। জানতাম ওর প্ররোচনা ছাড়া একা একা কোনো কাজ করবে। এত বড় বিচক্ষণ তো আমার জ্যেষ্ঠ পুত্র নয়। উদয়াদিত্য কোনো কালেই রাজার মতো ছিল না। শৈশব থেকেই প্রজাদের সঙ্গে তার যত মেলামেশা। আমার সন্তান যে এমন হবে তা কে জানত? সিংহ শাবককে কি করে সিংহ হতে হয় তা শেখাতে হয়। তবে কিনা নরানাং মাতুলক্রমা বোধহয় মামাবাড়ির স্বভাব পেয়েছে। তার উপরে আবার সম্প্রতি শ্রীপুরের ঘরে বিয়ে দিয়েছি, সেই থেকে ছেলেটা একেবারে অধঃপাতে গিয়েছে। ঈশ্বর করুন আমার ছোট ছেলেটি যেন উপযুক্ত হয়। আমি যা শুরু করেছি তা শেষ যদি না করতে পারি, তাহলে মরার সময় যেন ভাবনা না থাকে। একটা জল জ্যান্ত লোক রাজপ্রাসাদ থেকে এত রাতে বেরিয়ে গেল, আর আমার খবর পেতে এত বিলম্ব হলো। প্রহরীরাই বা কেমন, তারা কি একটুও সন্দেহ করেনি? আগে যুবরাজের আচার আচরণ তো ঠিক সন্দেহজনক নয় মহারাজ। মানে তুমি কি আমাকে বোঝাতে চাও যে যুবরাজের পিছু না নিয়ে প্রহরীরা বড় ভালো কাজ করেছে? মন্ত্রী, তুমি আমাকে অনর্থক যা তা বোঝানোর চেষ্টা করো না। প্রহরীরা নিজের দায়িত্ব পালনে অবহেলা করেছে। যুবরাজের প্রস্থানের সময় দ্বার প্রহরার দায়িত্বে কারা ছিল ডেকে পাঠাও। এই ঘটনার জন্য আমার উদ্দেশ্য যদি বিফল হয়, তবে আমি অনর্থক ঘটিয়ে দেব। মন্ত্রী, তোমার কপালেও বিপদ আছে। এত বড় একটা গাফিলতির পরও তুমি আমার কাছে প্রমাণ করতে এসেছো যে এ কাজের জন্য কেউ দায়ী নয়। বেশ, কারুর যদি দায় না হয়, তবে দায় তোমার। মন্ত্রী অধবদনে নীরবে বসে রইলেন। রাজা আগের থেকেও বেশি দুশ্চিন্তায় পড়েছেন। এক উৎকণ্ঠার সঙ্গে এসে মিশেছে নতুন উদ্বেগ। বাইরের শত্রুর সঙ্গে তিনি বুদ্ধি বলে বা শারীরিক বলে জিততে পারেন, কিন্তু নিজের ছেলে যদি বিশ্বাসঘাতকতা করে, তখন তার হৃদয়ঙ্গম করতেও সময় লাগে। কিন্তু আদর্শের চেয়ে বড় আর কেউ নেই প্রতাপাদিত্যের কাছে। ছেলে যদি লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়, তিনি নিজের পুত্রের মোকাবেলা করতেও পিছপা হবেন না। নির্জন পথ দিয়ে বিদ্যুৎ বেগে যুবরাজ ঘোড়া ছুটিয়ে চলেছেন। পথ সোজা আর প্রশস্ত, তার উপরে আকাশে জ্যোৎস্না থাকার দরুন কোনো ভয়ের আশঙ্কা নেই। নিস্তব্ধ রাতে ঘোড়ার খুরের শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। দু একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠছে। দু একটা শেয়াল চমকে গিয়ে পথ ছেড়ে বাঁশঝাড়ের মধ্যে গিয়ে লুকোচ্ছে। আলো বলতে নক্ষত্রের জ্যোতি আর পথের ধারের গাছে জোনাকির জলানেভার আলো। শব্দের মধ্যে ঝিঁঝি পোকার অবিরাম ডাক। 5 ক্রোশ পথ পেরিয়ে যুবরাজ পথ ছেড়ে একটা মাঠে নামলেন।
ঘোড়ার গতি কিছুটা কমাতে হলো। দিনের বেলা বৃষ্টি হয়েছিল, মাটি ভেজা ছিল, পদে পদে ঘোড়ার পা বসে যাচ্ছে। যেতে যেতে সামনের পায়ে ভর দিয়ে ঘোড়া 3 বার পড়ে গেল। ক্লান্ত ঘোড়ার নাক ফুলে উঠেছে, মুখে ফেনা, পাঁজরের ভেতর থেকে একটা শব্দ বেরোচ্ছে। এদিকে দারুণ গরম, বাতাসের নামগন্ধ নেই। এখনো অনেকটা পথ বাকি। অনেক জলা আর চাষের মাঠ পেরিয়ে যুবরাজ অবশেষে একটা কাঁচা রাস্তায় এসে পৌঁছলেন। ঘোড়াকে আবার দ্রুত বেগে ছোটালেন। একবার তার ঘাড় চাপড়ে উৎসাহ দিয়ে ডাকলেন, সুগ্রীব ভাই আমার, আরেকটু পথ পার করে দে লক্ষ্মীটি। সাবধানে সাবধানে চল। ঘোড়াটি চমকে কান খাড়া করে প্রভুর দিকে চাইল। চল একবার ঘাড় বেঁকিয়ে ডাক দিল। একটু তাড়াতাড়ি চল চল। তারপর ঘাড় নিচু করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। দুই পাশের গাছপালা চোখে ভালো দেখা যাচ্ছে না। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যেন দলে দলে নক্ষত্ররা আগুনের ফুলকির মতো বেগে উড়ে যাচ্ছে। সেই স্তব্ধতার মধ্যেও বাতাস তরঙ্গিত হয়ে কানের কাছে শাঁ শাঁ করতে লাগল। রাত যখন 3 প্রহর, লোকালয়ের কাছে শেয়ালরা যখন প্রহর ডেকে গেল, তখন যুবরাজ শিমুলতলির চটির দরজায় এসে দাঁড়ালেন। তার ঘোড়া তখনই প্রাণ হারিয়ে মাটিতে পড়ে গেল। সচকিত যুবরাজ ঘোড়াটির কাছে গিয়ে গলায় হাত বুলিয়ে দিলেন। মমতা ভরা কণ্ঠে ডাকলেন, সুগ্রীব, সুগ্রীব, ওঠ ভাই, উঠে দাঁড়া সুগ্রীব। এই তো এসে পড়েছি। তোর কাজ শেষ এখন। সুগ্রীব শোন, তুই এখন একটু জিরিয়ে নে। যশোহর ফিরে তোর জন্য জবরদস্ত খাবার ব্যবস্থা করব। সোনার জিন লাগাম তৈরি করে দেব। সুগ্রীব, উঠে দাঁড়া লক্ষ্মীটি। সুগ্রীব আর উঠল না। অনন্ত তারকা খচিত গ্রীষ্মের আকাশের নিচে প্রভুর কাজ শেষবারের মতো সম্পন্ন করে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যুবরাজ উদয়াদিত্য অশ্রু সজল চোখে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। কিন্তু এখন তাঁর শোকাহত হওয়ার অবকাশও নেই। শীঘ্র চোখ মুছে তিনি চটির দরজায় করাঘাত করলেন। বারবার আঘাতের পর চটির অধ্যক্ষ জানলা খুলে দেখল একজন সশস্ত্র যুবক দরজায় দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করল, তুমি কে? একটা কথা জিজ্ঞাসা করব, দরজা খোলো। দরজা খোলার কি দরকার? যা জিজ্ঞাসা করার করো। রায়গড়ের রাজা বসন্ত রায় এখানে আছেন? সন্ধ্যার পর তাঁর আসার কথা ছিল ঠিকই, কিন্তু এখনো আসেননি। আজ বোধহয় তার আসা হলো না। ও আচ্ছা। যুবরাজ শব্দ করে 2টি স্বর্ণমুদ্রা ফেলে দিলেন দরজার সামনে। লোকটি সেটা কুড়োতে দরজা খুলতেই বললেন, আপনাকে অনুসন্ধান করতে দেবো কেন? না মশাই, ওসব খোঁজাখুঁজি হবে না। শোনো, আমি একবার তোমার চটি খুঁজে দেখতে চাই। ভেতরে কে কে আছে। আমাকে বাধা দিও না। আমি রাজবাড়ির কর্মচারী। 2 জন অপরাধীর খোঁজে এসেছি। সরো। এই কথা বলেই তিনি ভেতরে ঢুকলেন। চটির অধ্যক্ষ তাঁকে আর বাধা দিল না। তিনি সব জায়গায় খুঁজে দেখলেন। বসন্ত রায় তাঁর কোনো অনুচর, মুক্তিয়ার খাঁ বা অন্য কোনো পাঠানের খোঁজ পেলেন না। শুধু 2টি বুড়ির ঘুম ভেঙে গিয়েছিল। তারা উঠে যুবরাজকে যার পর নাই গালমন্দ করল। চটি থেকে বেরিয়ে পথে দাঁড়িয়ে যুবরাজ নানান সম্ভাবনার কথা ভাবতে লাগলেন। একবার ভাবলেন, ভালোই হয়েছে, হয়তো আজ দৈবক্রমে বসন্ত রায় এখানে আসতে পারেননি। পরক্ষণেই মনে হলো, যদি এর আগের কোনো চটিতে থাকেন ও পাঠানেরা তাঁর খোঁজে সেখানে গিয়ে থাকে, যদি এখানে আসার আগেই তিনি পাঠানদের হাতে ধরা পড়ে যান। এরকম নানান কথা ভাবতে ভাবতে কিছুটা গিয়ে দেখলেন উল্টো দিক থেকে একজন অশ্বারোহী আসছে। কে ওটা? কাছে এলে বললেন, রতন না? প্রণাম যুবরাজ। আজ্ঞে, আমি রতন যুবরাজ।
আপনি এত রাতে এখানে যে? তার কারণ পরে বলবো। এখন বলো তো দাদামশাই কোথায় আছেন? আগে তার তো চটিতেই থাকার কথা। সে কি, সেখানে তো তাকে দেখলাম না। আমি তো এইমাত্র ওই চটি থেকেই আসছি। 30 জন অনুচর সহ মহারাজ যশোরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আমি কাজের জন্য পিছিয়ে পড়েছিলাম। এই চটিতে আজ তার সঙ্গে আমার দেখা হওয়ার কথা ছিল যুবরাজ। সন্ধ্যায় ওনার আসার কথা ছিল। বিলম্ব হওয়ার দরুন আমি এত রাত্রে এসে পৌঁছেছি। পথে যেরকম কাদা, তাতে পায়ের চিহ্ন থাকার কথা, সেটাই অনুসরণ করে আমি তার খোঁজে চললাম। তোমার ঘোড়াটা আমি নিলাম রতন, তুমি পায়ে হেঁটে এসো, কেমন? আসলাম। রতন সেলাম করে ঘোড়ার লাগাম উদয়াদিত্যের হাতে তুলে দিল। সেই নির্জন ঝিঝি ডাকা রাতে মাথায় একরাশ চিন্তা নিয়ে উদয়াদিত্য দাদামশাইকে খুঁজতে চললেন। নির্জন পথের ধারে একটি অশ্বত্থ গাছের তলায় বাহকহীন একটা পালকিতে বসে আছেন বসন্ত রায়। পালকিটি মাটিতে নামানো, কাছে আর কেউ নেই, কেবল একজন পাঠান পালকির বাইরে দাঁড়িয়ে। দূরে কোথায় যেন মানুষের কোলাহল শোনা যাচ্ছিল। ক্রমশ তা মিলিয়ে গেল আরো দূরে। রাত নিস্তব্ধ হয়ে এলো। বসন্ত রায় সৌম্যকান্তি, চেহারায় বয়সের ছাপ পড়লেও লাবণ্য কমেনি একটু। খানিকক্ষণ নিশ্চুপে বসে থাকার পর বসন্ত রায় পাঠানকে জিজ্ঞেস করলেন, খাঁ সাহেব, তুমি গেলে না? হুজুর, কি করে যাব? আপনি আমাদের ধন প্রাণ রক্ষার জন্য আপনারই সব অনুচরদের পাঠালেন, আর আমি আপনাকে এই পথের ধারে রাতে অরক্ষিত অবস্থায় ফেলে যাব? এত বড় অকৃতজ্ঞ আমাকে ভাববেন না। আমাদের কবি বলেন, যে আমার অপকার করে সে আমার কাছে ঋণী, পরকালে সে ঋণ তাকে শোধ করতে হবে। আর যে আমার উপকার করে, আমি তার কাছে ঋণী, কিন্তু কোনোদিনই তার সেই ঋণ আমি শোধ করতে পারবো না। বসন্ত রায় মনে মনে বললেন, লোকটা তো চমৎকার দেখছি। পালকি থেকে তার কেশবিহীন মাথাটি বের করে বললেন, খাঁ সাহেব, তুমি বড় ভালো লোক। খাঁ সাহেব তৎক্ষণাৎ মহারাজকে একটা সেলাম ঠুকল। মশালের আলোয় তার মুখটা নিরীক্ষণ করে বসন্ত রায় বললেন, তোমাকে বড় ঘরের লোক বলে মনে হচ্ছে। আর চুপ, একদম ঠিক বলেছেন হুজুর। এখন কি করা হয়? হুজুর, দুরবস্থায় পড়েছি। এখন চাষবাস করে দিন কাটাতে হচ্ছে। কিন্তু কবি কি বলেছে জানেন? হে নসিব, তুমি যে ঘাসকে ঘাস করে তৈরি করেছো, তাতে তোমার নিষ্ঠুরতা প্রকাশ পায় না, কিন্তু অসত্য গাছকে অসত্য গাছের মতো গড়ার পর ঝড় বইয়ে তুমি তাকে ঘাসের সমান করে মাটিতে মিশিয়ে দাও। এতেই আন্দাজ করি যে তোমার মনটা আদতে পাথর দিয়ে গড়া। বাহ বাহ বাহ, কবি কি কথাই না বলেছেন। সাহেব, যে দুটো বয়তাজ বললে, ও দুটো আমাকে লিখে দিতে হবে। পাঠান ভাবল তার ভাগ্য খুব ভালো। বুড়ো লোকটা বেশ চমৎকার, তার মতো গরিবের অনেক কাজে লাগবে। আর বসন্ত রায় ভাবলেন, আহা, এককালে যে লোক বড় লোক ছিল, আজ তার এমন দুরবস্থা। চঞ্চলা লক্ষ্মীর এ বড় অত্যাচার। মনে মনে তিনি কিছুটা কষ্ট পেলেন। পাঠানকে বললেন, তোমার যেরকম সুন্দর শরীর, তাতে তুমি অনায়াসেই সেনাবাহিনীতে যোগ দিতে পারো। পারি বই কি হুজুর, সেটা আমাদেরই কাজ। আমার বাপ ঠাকুর দ্বারা সবাই তলোয়ার হাতে নিয়ে মরেছেন, আমারও সেই একটাই শখ আছে। কবি বলেন, কবি যাই বলুন বাপু, আমার কাজ যদি নাও, তবে তলোয়ার হাতে নিয়ে মরার স্বাদ মিটলেও মিটতে পারে, কিন্তু সেই তলোয়ার খাপ থেকে খোলার সুযোগ বড় একটা আসবে না। বুড়ো হয়েছি, প্রজারা সুখে শান্তিতে আছে, ভগবান করুন আর যেন লড়াই করার দরকার না হয়। এখন তলোয়ারের বদলে অন্য একজন আমার পানি গ্রহণ করেছে। কথাটা বলে পাশে শোয়ানো সেতারে পেলব আঙুল বোলালেন বসন্ত রায়। রাতের নিস্তব্ধতা চিরে একটিমাত্র মৃদু ঝঙ্কার উঠল। মুক্তিয়ার খাঁ বলল, আহা, যা বলেছেন। একটা বয়াত আছে যে তলোয়ার দিয়ে শত্রুকে জয় করা যায়, কিন্তু সঙ্গীত দিয়ে
শত্রুকে মিত্রে পরিণত করা যায়। কথাটা শুনেই চমৎকৃত হলেন বসন্ত রায়। তাঁর বাজনা থেমে গেল। অজান্তেই মুক্তিয়ার খাঁ যে কি অকল্পনীয় কথা বলে ফেলেছে সে সম্ভবত নিজেও তা জানে না। অস্ফুটে তিনি বললেন, কি বললে খাঁ সাহেব? সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায়? কি চমৎকার! তলোয়ার যে এত বড় ভয়ানক জিনিস, তাতেও শত্রুতা শেষ করা যায় না। সত্যিই তো। কেমন করে বলবো যে যুদ্ধ করে শত্রুত্ব শেষ করা যায়? রোগীকে মেরে ফেলে রোগ সারানো আবার কেমন ধরো নিরাময়। কিন্তু সঙ্গীতে এত মধুর জিনিস যাতে শত্রুকে শেষ না করেও শত্রুতা শেষ করা যায়। একমাত্র সুরের বাঁধনে বাঁধা পড়তেই বুঝি একটুকু কষ্ট হয় না। আরে এ কি সাধারণ কবির কথা! বাহ! খাঁ সাহেব, তুমি একবার রায়গড়ে যেও। আমি যশোর থেকে ফিরে গিয়ে তোমার যথাসাধ্য উপকার করব। বেশ, আপনার কথা আমি অমান্য করতে পারবো না হুজুর। মুক্তিয়ার খাঁ এই কথা শুনে যার পর নাই আহ্লাদিত হল। হাত কচলাতে কচলাতে সংকোচ ভরে একটা প্রশ্ন করল। হুজুর, যদি অপরাধ না নেন একটা আর্জি জানাই। যদি আপনার বাজনা একটু শুনতে পেতাম, আমার কলিজাটা ঠান্ডা হতো। সে আর বেশি কথা কি? বসন্ত রায় যে উত্তেজিত হয়ে উঠেছেন তা তাঁর আচার আচরণেই বেশ বোঝা গেল। কি জানো খাঁ সাহেব, বিধাতা যতগুলো রোগ দিয়েছেন তার সব কয়টিরই কোনো না কোনো ওষুধ দিয়েছেন। তেমনি যতগুলো গলা দিয়েছেন তার একটি না একটি শ্রোতা আছেই। আমার কণ্ঠ, আমার বাজনাও ভালো লাগে এমন দুটো আনারই লোক আছে। নইলে সাহেব, এতদিন এই গান বাজনার দোকানপাট কবে বন্ধ করে দিতাম। সে দুটো আনারই খরিদ্দার আছে যারা মাল চেনে না, তাদের কাছ থেকে বাহবা পাওয়া যায়। অনেক দিন ওদের দেখিনি, তাই গান বাজনাও বন্ধ আছে। সেই জন্যই ছুটে চলেছি, মনের সুখে গান শুনিয়ে প্রাণের বোঝা নামিয়ে বাড়ি ফিরব। এদিকে মুক্তিয়ার খাঁর প্রাণের বোঝা যে ভারী হয়ে আসছে, তা বয়ে চলা যে কি দুঃসহ হয়ে উঠছে, তা মুক্তিয়ার খাঁ দ্বিতীয় কাউকে বোঝায় কি করে। সে ভাবল, কাফেরকে মারলে পুণ্য হয় ঠিকই, কিন্তু সেই পুণ্য এত বেশি অর্জন করেছি যে পরকাল নিয়ে আর খুব একটা চিন্তা নেই। তবে ইহজন্মের যা চালচলন দেখছি, তাতে এই কাফের লোকটিকে না মারলেই বোধহয় পরকালের পথ আরো সুগম হবে। বসন্ত রায় কিছুক্ষণ চুপ করে থেকে আর থাকতে পারলেন না। পাঠানের কাছে গিয়ে খুব চুপি চুপি বললেন, কাদের কথা বলছিলাম সাহেব জানো? তারা আমার নাতি আর নাতনি। কথাটা শেষ করে বসন্ত রায় সেতার বাজাতে শুরু করলেন। এই নিঃসঙ্গ প্রান্তরে ছড়িয়ে পড়ল সেই সুর। আকাশ বাতাস থেকে খরিত হতে শুরু করল অনাদিকালের বিরহ। স্তব্ধ হলো ঘাতকের হাত, ভিজল জল্লাদের ভাবলেশহীন চোখ। পৃথিবীর বুক থেকে সাময়িকভাবে ধুয়ে মুছে গেল সমস্ত কালিমা। বসন্ত রায়ের বাজনা যখন শেষ হলো, তখন মুক্তিয়ার খাঁর দুই চোখ অশ্রুতে ঝাপসা। দূর থেকে শোনা গেল উদয়াদিত্যের কণ্ঠস্বর। দাদামশাই, তুমি এখানে এখানে এত রাতে পথের ধারে কাকে বাজনা শোনাচ্ছ? অপ্রত্যাশিতভাবে নাতির কণ্ঠ শুনে বসন্ত রায়ের বুকটা যে কি আনন্দে ভরে গেল তা বলে বোঝানো সম্ভব নয়। দাদামশাইকে খুঁজে পেয়ে উদয়াদিত্যের বুক থেকেও যেন পাথর নেমে গেল। তিনি ঘোড়া থেকে নেমে দাদুকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর একটু ধাতস্থ হয়ে মুক্তিয়ার খাঁর দিকে চোখ যেতেই বসন্ত রায়কে জিজ্ঞেস করলেন, দাদামশাই, এই কাবুলি কোথা থেকে জুটল? খাঁ সাহেব বড় ভালো লোক, সমাজদার মানুষ। আজকের রাতটা বড় আনন্দেই কাটালাম। নিজের প্রদেশের যুবরাজকে এখানে সহসা দেখে চমকে উঠেছিল মুক্তিয়ার খাঁ।
আপনি কি বলবে বুঝে পাচ্ছিল না। শেষমেশ নত মুখে সে বলল, হুজুর, আশ্বাস পেলে একটা কথা বলি। আমরা রাজা প্রতাপাদিত্যের প্রজা। মহারাজ আমাকে আর আমার 2 ভাইকে আদেশ দিয়েছিলেন যে আপনি যখন যশোরের দিকে আসবেন তখন পথেই যেন আপনাকে খুন করা হবে। রাম 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 রাম। বলে যাও। আমি বহুদিন হলো এমন কাজ ছেড়ে দিয়েছি হুজুর। তাই আপত্তি করাতে তিনি আমাদের নানা রকম ভয় দেখান। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই কাজের উদ্দেশ্যেই বের হতে হলো। আমার 2 ভাই গ্রামে ডাকাত পড়েছে বলে কান্নাকাটি করে আপনার সঙ্গীদের নিয়ে গেল। আমার উপর এই পাপ কাজের ভার ছিল, কিন্তু মহারাজ, রাজার আদেশ হওয়া সত্ত্বেও এমন কাজে আমার কোনো মতেই মন সায় দিল না। কারণ আমাদের কবি কি বলেন জানেন? রাজার আদেশে বা প্রভুর আদেশে তুমি গোটা পৃথিবী ধ্বংস করতে পারো, কিন্তু সাবধান, স্বর্গের একটা কোনো যেন ধ্বংস না হয়। এখন এই গরিব আপনার শরণাপন্ন হলো হুজুর। দেশে ফিরে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। আপনি রক্ষা না করলে আমার আর বাঁচার কোনো উপায় নেই হুজুর। মুক্তিয়ার খাঁ হাত জোড় করে বসন্ত রায়ের সামনে দাঁড়াল। বসন্ত রায় কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বললেন, আমি তোমাকে একটা চিঠি দিচ্ছি, তুমি রায়গড়ে চলে যাও। আমি সেখানে ফিরে গিয়ে তোমার একটা ব্যবস্থা করে দেব। তুমি কি এখন যশোহরে যাবে নাকি? হ্যাঁ ভাই, প্রতাপ আমার একান্ত নিজের মানুষ। হাজার অপরাধ করলেও সে আমার অত্যন্ত স্নেহভাজন। আমার নিজের কোনো ক্ষতি হবে ভেবে আমি ভয় পাই না। আমি তো ভাই ভবসাগরের তীরে দাঁড়িয়ে আছি, একটা ঢেউ লাগলেই আমার সব শেষ। কিন্তু এই পাপ কাজটি করলে প্রতাপের ইহকাল ও পরকালের যে ক্ষতি হতো তা ভেবে আমি কি নিশ্চিন্ত থাকতে পারি? আমি যশোরে যাই, তাকে আলিঙ্গন করে একবার বুঝিয়ে বলি, নিশ্চয়ই তার খুব প্রশমিত হবে। এমন সময় দূর থেকে শোনা গেল বসন্ত রায়ের অনুচরদের কোলাহল। শেষ রাতের চাঁদের আলোয় দাদু আর নাতি মিলে অনুচর পরিবৃত হয়ে যশোরের দিকে যাত্রা শুরু করল। আজ রাত্রে বিশাল একটা ফাঁড়া কাটল। তবে বিপদ যে ফুরিয়েছে তা জোর দিয়ে বলা যায় না। চোখের সামনে অকস্মাৎ বসন্ত রায়কে দেখে আঁতকে উঠলেন প্রতাপাদিত্য। কিন্তু দাদামশাইকে কাছে পেয়ে ধরে প্রাণ ফিরে এলো নাতনি বিভার। যশোরের রাজবাড়ি ব্যস্ত হয়ে উঠেছে জামাই রামচন্দ্র রায়ের আগমনের আনন্দে। প্রতাপাদিত্য কি আদেশ দেবেন এবার? আবার কি রক্তাক্ত হবে যশোর? বউ ঠাকুরানীর হাট, অডিও নাট্যরূপ রণদীপ নস্কর, প্রতাপাদিত্য শঙ্কর দেবনাথ, উদয়াদিত্য অগ্নি, বসন্ত রায় রতন সরখেল, সুরমা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, বিভা দোয়েল রায় নন্দী, মুক্তিয়ার খাঁ সুস্নাত ভট্টাচার্য, মন্ত্রী সুমন্ত বন্দ্যোপাধ্যায়, রঘুনাথ সায়ন ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, সৌভিক সাহা, সায়ন ভট্টাচার্য, কুণাল বসু, অনির্বাণ ভট্টাচার্য। গল্প পাঠে শেখর। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন, মিক্সিং ও মাস্টারিং সৌম্য ও শুভ ক্রসটেক। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তা সায়ন ভট্টাচার্য ও সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার ও মির্চির তরফ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।